হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে জন ডানের লেখা দ্য গুড মরো কবিতাটার প্রতিটা লাইন বাংলায় মানে সহ মিনিং সহ এক্সপ্লেইন করব। তার আগে আমরা জেনে নেব দ্য গুড মরো কবিতাটা 1633 সালে প্রকাশিত হয়। যে ভলিউমটাতে প্রকাশিত হয় সেই ভলিউমের নাম সংস অ্যান্ড সনেটস। গুড মরো এর মানে হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং ইজ এ উইশ, এ ব্লেসিং ফর গুড টাইম। দ্য গুড মরো কবিতাটা একটা অবেড পোয়েম। অবেড মানে আ মর্নিং লাভ পোম। ইন দিস পোম দ্য স্পিকার ডিসক্রাইবস লাভ as a profound experience that is almost like a religious epiphany. Through love, the speaker's soul awakens. Because of love, the speaker abandons, rejects the outside world. In love, the speaker finds immortality. গুড মরো পোয়েমটাতে 3টে স্ট্যান্জা আছে। প্রত্যেকটা স্ট্যান্জাতে 7টা করে লাইন আছে। 7 লাইন মানে হেপ্টেট। তাহলে টোটাল লাইন দাঁড়াবে 3 সাথে 21 লাইন, 21 লাইন্স পোয়েম। প্রত্যেকটা স্ট্যান্জার যে রাইম, সেই রাইম স্কিম হলো এ বি এ বি সি সি সি। চলুন এবার আমরা প্রথম স্ট্যান্জা, ফার্স্ট স্ট্যান্জা শুরু করি। আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ, আমি শপথ করে বলি, হোয়াট দাও অ্যান্ড আই, তুমি আর আমি কি ডিড করতাম, টিল উই লাভড, ভালোবাসার আগে পর্যন্ত, ওয়ার উই নট ওয়েন্ট টিল দেন, তখন কি আমরা মায়ের বুকের দুধ পান করা হতে বিরত হইনি, বাট সাকড অন কান্ট্রি প্লেজার চাইল্ডলিশলি, হয়তো আমরা শিশুর মতো গ্রাম্য আনন্দ উপভোগ করতাম, তাই কি, অর স্নর্টেড উই ইন দ্য 7 স্লিপার্সেস ডেন, অথবা আমরা ঘুমে আচ্ছন্ন ছিলাম সেই 7জন ঘুমে আচ্ছন্ন যুবকের মতো। এখানে 3টি কোশ্চেন করেছেন কবি। এগুলোকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন, কারণ এই কোশ্চেনের উত্তর কবি এক্সপেক্ট করেন না। এবার এখানে 7 স্লিপার্স ডেন বলতে কি বোঝাচ্ছে সেটা দেখে নিই। কথিত আছে, ইন দ্য লেজেন্ড দেয়ার ইজ এ স্টোরি, যে 7জন যুবক এফেসাস নামক স্থানে খ্রিস্টান ধর্ম গ্রহণের কারণে তৎকালীন রোমান রাজ্যের বিধর্মী রাজা ডিসিয়াস 251 সালে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যার ফলে সেই 7জন যুবক সেই স্থান ত্যাগ করে পলায়ন করে একটি গুহায় স্থান নেয়। সেখানে তারা প্রায় 200 বছর ঘুমিয়ে থাকে। এটাকে একটা চার্মিং স্লিপ বলা যেতে পারে। এবং যখন তারা ঘুম থেকে জেগে ওঠে তখনও তারা যুবক থাকে। তাই কবি মনে করেন যে কবি আর তার ভালোবাসার মানুষটি ভালোবাসার আগে এমন ঘুমে আচ্ছন্ন ছিল। এই যে 7 স্লিপার্স ডেন এর উদাহরণ কবি এখানে দিলেন, তুলনা করলেন, এটি একটি কনসিটের উদাহরণ, মেটাফিজিক্যাল কনসিট। এইবার কবি বলছেন, ইট ওয়াজ সো, এটা হয়তো তাই হবে, বাট দিজ অল প্লেজার্স ফ্যান্সিস বি, কিন্তু সমস্ত আনন্দ যা আমি উপভোগ করছিলাম তা কল্পনা মনে হয়, ফ্যান্সিস বি, কল্পনা মনে হয়। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি কোনো সময় কোনো সৌন্দর্য আমি দেখে থাকি, হুইচ আই ডিজায়ার্ড, যে সৌন্দর্য আমি প্রত্যাশা করতাম, অ্যান্ড গড, যেটা আমি পেয়েছি, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, তা তোমার প্রতিচ্ছবি আর কল্পনা ছাড়া আর কিছুই নয়। তার মানে কবির সমস্ত দেখা, সমস্ত আশা প্রত্যাশা, সমস্ত ভালোবাসার জায়গা হচ্ছে তার ভালোবাসার ব্যক্তিটি, তার বিলাভেড। বাই মাই ট্রুথ, এটা বলতে বোঝায় আমি শপথ করে বলতে পারি। এবার সেকেন্ড লাইন, ওয়ার উই নট ওয়েন্ট, এখানে দেখুন ডাব্লিউ ডাব্লিউ কনসোনেন্ট সাউন্ড রিপিটেড হচ্ছে। এখানে ফিগার অফ স্পিচ যেটা ইউজ করা হয়েছে সেটার নাম হলো অ্যালিটারেশন। এবার থার্ড লাইনে, বাট সাকড অন কান্ট্রি প্লেজার চাইল্ডিশলি, আমরা কি তখন বাচ্চাদের মতো, শিশুদের মতো গ্রাম্য আনন্দ অনুভব করছিলাম। এখানে কবি ইঙ্গিত দিচ্ছেন, অ্যালিউশন, অ্যালিউশন ইউজ করেছেন, অ্যালিউশন টু হ্যামলেট, অ্যালিউশন টু ভিলেজ, ভিলেজের একটা চিত্রকল্প আমাদের তুলে ধরছেন, ইঙ্গিত দিচ্ছেন। 4 নম্বর লাইনে দেখুন, স্নর্টেড উই ইন দ্য 7 স্লিপার্স ডেন, এখানে এস সাউন্ড, স্নর্টেড 7 স্লিপার্স, কনসোনেন্ট সাউন্ড এস রিপিটেড হচ্ছে, সুতরাং এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। 6 নম্বর লাইনে দেখুন, ইফ এভার এনি বিউটি আই ডিড সি, এখানে এভার, বিউটি, সি, ই সাউন্ড রিপিট হচ্ছে, ই মানে ভাওয়েল সাউন্ড রিপিটেড হচ্ছে, সুতরাং এখানে অ্যাসোনেন্স ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। এবার ফার্স্ট স্ট্যান্জার লাস্ট লাইন দেখুন, হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গড, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, এখানে হিজ ট্রু লাভ ওয়াজ এ ড্রিম হুইচ
has turned into a reality. এবার সেকেন্ড স্ট্যান্জা, and now good morrow we are waking souls. স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে আমি গুড মর্নিং গুড মরো জানাচ্ছি। হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার। কবি যে আত্মা দুটিকে স্বাগত জানাচ্ছেন সেই আত্মার কথা বলছেন, যে আমি সেই আত্মাকে স্বাগত জানাচ্ছি যে আত্মা দুটি তাকায় একে অন্যের দিকে, মানে একে অন্যকে দেখে সন্দেহ নিয়ে নয়। নট আউট অফ ফিয়ার, ফর লাভ, ভালোবাসার জন্য, ফর লাভ, তোমার ভালোবাসার জন্য, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, অন্য কিছুর প্রতি আমার দৃষ্টিভঙ্গি কন্ট্রোল করতে পারি, আমার দৃষ্টিভঙ্গি আমি নিয়ন্ত্রণ করতে পারি। এখানে কবি জেনারেলাইজ করেছেন ফর লাভ, ভালোবাসার জন্য, মানে আমি বলে দিলাম কবি তার নিজের কথা বলছেন, কিন্তু এখানে ফর লাভ বলা আছে, ভালোবাসার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে, মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত হয়। অ্যান্ড মেক্স ওয়ান লিটিল রুম অ্যান্ড এভরিহোয়ার, এবং আমরা তৈরি করতে পারি ছোট্ট কক্ষ দিয়ে যে কোনো স্থান, সারা পৃথিবী তৈরি করতে পারি। ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা যেখানে আছে সেখানে ছোট্ট একটা রুমও সারা পৃথিবী ইউনিভার্সের সমান হয়ে যায়। লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, সমুদ্র ভ্রমণকারীগণ নতুন নতুন দেশে পদক্ষেপ ফেলতে পারে, নতুন নতুন দেশে যাচ্ছে, যাগ্গে। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, মানচিত্র বিশারদগণ জনগণদেরকে, মানুষকে নতুন নতুন দেশ দেখাতে পারে এবং দেখাচ্ছে, সে দেখাক গিয়ে, তাতে আমাদের কিছু যায় আসে না। লেট আস পোজেস ওয়ান ওয়ার্ল্ড, আমাদের তো আছে প্রত্যেকের একটি করে পৃথিবী, ইজ হ্যাথ ওয়ান, প্রত্যেকের একটি করে পৃথিবী রয়েছে, অ্যান্ড ইজ ওয়ান, এবং ভালোবাসার কারণে সেই দুটো পৃথিবী, তোমার আর আমার পৃথিবী মিলে হয়েছে এক পৃথিবী। আমরা দুই পৃথিবী মিলে একাকার হয়ে যাব। সারা পৃথিবীতে যা কিছু ঘটছে অত কিছুর খবর রেখে আমাদের লাভ নেই, কারণ আমাদের রয়েছে ভালোবাসার পৃথিবী, যেটা আমরা দুজনে মিলে তৈরি করব। প্রথমে রাইম স্কিমটা দেখি। ফার্স্ট লাইন শেষ হচ্ছে সোলস দিয়ে, থার্ড লাইন শেষ হচ্ছে কন্ট্রোলস, সোলস কন্ট্রোলস মানে এ, আবার সেকেন্ড লাইন ফিয়ার এভরিহোয়ার, তাহলে এটাকে বলা যাবে বি বি। প্রথম 4 লাইনের রাইম স্কিম হবে এ বি, এবং লাস্টের 3 লাইন দেখুন, গান শান ওয়ান, তিনটে একই রকম, সি সি সি। 7 লাইনের রাইম কিরকম আছে, এ বি সি সি সি, এই একই রকম রাইম স্কিম 3টে স্ট্যান্জাতেই রয়েছে। প্রথম লাইনে অ্যাওয়েকিং সোলস বলতে কবি এখানে বুঝাচ্ছেন সোলস অ্যাওক অফ দ্য ফিলিং অফ লাভ। ফিয়ার, এখানে ফিয়ার বলতে সাসপিশন, সন্দেহ বোঝাচ্ছে, যে ভালোবাসলে সন্দেহের চোখ নিয়ে তাকানো যাবে না, যেখানে সন্দেহ থাকবে না, শুধু বিশ্বাস থাকবে। এবার থার্ড লাইনে দেখুন, ফর লাভ অর লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, এখানে ভাওয়েল সাউন্ড ও ও ও ও রিপিট হচ্ছে, এখানে কবি ইউজ করেছেন অ্যাসোনেন্স। ফোর্থ লাইনে কবি বলছেন লিটিল রুম অ্যান্ড এভরিহোয়ার, এখানে কবি কনসিট ইউজ করেছেন। এখানে কবি বোঝাতে চাইছেন মাইক্রোকজম এবং ম্যাক্রোকজম। মাইক্রোকজম হচ্ছে স্মল এরিয়া অ্যান্ড ম্যাক্রোকজম হচ্ছে টোটাল ইউনিভার্স, বিগ এরিয়া। কবি বোঝাতে চাইছেন দিস স্মল এরিয়া ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য বিগ হোল ওয়ার্ল্ড, অল ইজ অ্যাভেলেবল ইন দেয়ার স্মল ওয়ার্ল্ড। 5 নাম্বার লাইনে কবি বলছেন লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গান, লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শন। এখানে কবি 15th আর 17th সেঞ্চুরিতে যে এনলাইটেনমেন্টের সময় চলছিল বা এজ অফ ডিসকভারির টাইমটা চলছিল সেটাকে তিনি ইঙ্গিত করছেন, কারণ সেই সময় ইউরোপ থেকে বিভিন্ন জাহাজ বিভিন্ন দেশ এক্সপ্লোর করার জন্য পাঠানো হচ্ছিল। এখানে ম্যাপ মেকার্সদেরকে বলা হচ্ছে, যাদেরকে বলা হয় কার্টোগ্রাফার্স, তিনি কার্টোগ্রাফার্সদের কথা বলছেন। লাস্টের 3 লাইন লেট 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 একই শব্দ দিয়ে শুরু হচ্ছে, এখানে যে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেটির নাম হলো অ্যানাফোরা। ইন দিস স্ট্যান্জা নাম্বার 2, when the speaker imagines the broader world, he or she thinks of exploration, crossing the sea and discovering and mapping new worlds. This locates the speaker in a period of colonization, just as Europeans began to settle the America. In the 1990s, when Donne wrote the poem, Spanish colonization of the Caribbean and Latin America had been underway for more than a century. English like Sir Francis Drake were regularly raiding Spanish settlements and stealing the gold the Spanish armadas mined in the
Americas. For the speaker, however, this is all far away and irrelevant to his or her life in their love life. এবার থার্ড স্ট্যান্জা। মাই ফেস ইন দাইন আই, আমার মুখ তোমার চোখে, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, আমাদের নিষ্পাপ দুটি হৃদয় আমাদের মুখে প্রতিফলিত হয়। এখানে ফেস ইন দ্য আইস, চোখে ফেস ভেসে উঠবে কেন? কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, অন্য কোথায় গেলে আমরা খুঁজে পাবো আমাদের এই দুটো গোলার্ধের মতো অন্য কোনো ভালো দুটি গোলার্ধ আমরা পাবো কি? এখানে কবি তাদের দুটি নিষ্পাপ হৃদয় ও নিষ্পাপ মুখমণ্ডলকে পৃথিবীর দুটি হেমিস্ফিয়ার মানে গোলার্ধের সঙ্গে তুলনা করেছেন। দুটো হেমিস্ফিয়ার বা দুটো গোলার্ধ থাকলে এই দুটো গোলার্ধ মিলিয়ে একটা তৈরি হবে। এখানেও কবি মেটাফিজিক্যাল কনসিপ্ট ইউজ করেছেন। উইদাউট শার্প নর্থ, আমাদের এই যে গোলার্ধ সেখানে নেই কোনো ঠান্ডাযুক্ত উত্তর মেরু। উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, নেই কোনো অস্তায়মান পশ্চিম দিক যেখানে সূর্য অস্ত যায়, সেই রকম অস্ত যাওয়ার মতো দিক নেই। এখানে কবি আবার কোশ্চেন করেছেন, এটাও রেটোরিক্যাল কোশ্চেন, আমরা কোথাও এরকম দুটো হেমিস্ফিয়ার পাবো কি যেখানে শার্প নর্থ নেই, যেখানে ডিক্লাইনিং ওয়েস্ট নেই, পাবো কি এরকম? হোয়াট এভার ডাইস, তিনি বলছেন যাহা কিছু ধ্বংস হয়, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, তা সমানভাবে মেশেনি, ব্যালান্সড ওয়েতে মেশেনি। আর যা কিছু পৃথিবীতে ব্যালান্সড ওয়েতে মেশে না সেগুলোই ধ্বংস হয়ে যায়। এখানে কবি অ্যালকেমির কথা বলছেন। অ্যালকেমি কি? এটা একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট বলা যেতে পারে। অ্যালকেমি বলতে আমি ভারতীয় উদাহরণ দিচ্ছি। ভারতীয় ফিলোসফিতে যেমন আছে পঞ্চভূতের মাধ্যমেই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি। এই পঞ্চভূতের যে উপাদানগুলো সেগুলো বিভিন্ন উপাদানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মিশ্রিত হওয়ার ফলে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। কবি বলছেন যে এই যে উপাদানগুলি সেইগুলির অসম ইমব্যালেন্সড ওয়েতে মিক্সড হওয়ার ফলে যে সমস্ত জিনিস তৈরি হয়েছে সেগুলি তাদের ভারসাম্য ধরে রাখতে পারেনি বলেই ধ্বংস হয়। ইফ আর টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুইজনের ভালোবাসা একাকার হয়, এক হয়, অথবা দাও অ্যান্ড আই, তুমি এবং আমি যদি একাকার হই, তুমি এবং আমি, লাভ সো অ্যালাইক, আমরা যদি সমানভাবে ভালোবাসি, দ্যাট নান ডু স্ল্যাকেন, তাহলে আমরা একে অন্যের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হব না, নান ক্যান ডাই, এবং আমরা কেউ মারাও যাব না। ভালোবাসার মাধ্যমে ভালোবাসার অমর পৃথিবী আমরা তৈরি করব এবং আমরা মরব না, আমরা শাশ্বত চিরন্তন হয়ে বেঁচে থাকব। স্ট্যান্জা 3-র প্রথম লাইনটা দেখুন, মাইন ফেস ইন দাইন আইস, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স। এখানে আইডিয়াগুলোকে রিভার্স ওয়েতে সাজানো হয়েছে। প্রথমে ওয়ার্ডসগুলো একভাবে সাজানো হয়েছে, তারপরের অংশে ওয়ার্ডগুলো উল্টো অর্ডারে সাজানো হয়েছে। সুতরাং এখানে যে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে তার নাম হচ্ছে কিয়াসমাস। এখানে আবার ভাওয়েল সাউন্ড আই রিপিট হচ্ছে, সেই জন্য এখানে ফিগার অফ স্পিচ হবে অ্যাসোনেন্স। 4 নম্বর লাইনে কবি শার্প নর্থের কথা বলেছেন, কারণ শার্প নর্থ ইজ দ্য ল্যাক অফ ওয়ার্মথ, এবং ডিক্লাইনিং ওয়েস্ট বলতে সেটিং অফ দ্য সানকে কবি বোঝাচ্ছেন যে তাদের ওয়ার্ল্ডে এইরকম ল্যাক অফ ওয়ার্মথ নেই, আর সেটিং অফ দ্য সান তাদের ভালোবাসার জগতে নেই। এই স্ট্যান্জার লাস্ট লাইনটা দেখুন, লাভ সো অ্যালাইক দ্যাট নান ডু স্ল্যাকেন নান ক্যান ডাই, কোনোভাবেই কখনোই কেউ ধ্বংস করতে পারবে না, আমরা বিচ্ছিন্ন হব না। এটা বড় বড় একটা কথার মতো হয়ে গেল, তাই এখানে ফিগার অফ স্পিচ হবে হাইপারবোল। এখানে কবি যে পৃথিবীর কল্পনা করেছেন সেটিতে কোনো উত্তর মেরু পশ্চিম মেরু নেই। এখানে কবি একটা কর্ডিফর্ম ম্যাপের কল্পনা করছেন, হুইচ রিজেম্বলস এ হার্ট শেপ। ইট ইজ উইথ দিস স্টাইল অফ ম্যাপ দ্যাট ডান উড হ্যাভ বিন ফ্যামিলিয়ার হোয়েন মেকিং কার্টোগ্রাফিক রেফারেন্সেস ইন দিস থার্ড স্ট্যান্জা। কবি 5 নম্বর লাইনে নট মিক্সড ইকুয়ালি বলেছেন। এখানে আসলে কবি সেই সমস্ত জিনিসের কথা বলছেন যে সমস্ত জিনিসের উপাদানগুলি নট ইন্টিগ্রেটেড, নট ডিজলভড ওয়েল, যে সমস্ত জিনিসগুলির মধ্যে অর্গ্যানিক ইউনিটি নেই, মেকানিক্যাল ইউনিটি আছে, সেই জিনিসগুলি ধ্বংস হয়েছে। কিন্তু কবি যে জগতের কল্পনা করছেন সেই জগতে থাকবে অর্গ্যানিক ইউনিটি, লাইক দ্য কেমিক্যাল কম্পাউন্ড, নট দ্য মেকানিক্যাল কম্পাউন্ড। লাস্টের লাইনে কবি আবার বলছেন লাভ সো অ্যালাইক, এখানে কবি বলছেন আমরা ইউনাইটেড থাকবো, কারণ ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আর আমরা ইউনাইটেড থাকলে আমরা স্ট্যান্ড করব, কেউ আমাদের ফল করতে পারবে না, নান ডু স্ল্যাকেন, আমরা কেউ বিচ্ছিন্ন হব না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য। এরপরে
ভিডিওতে এমসিকিউ গুলো পরপর আসবে, এন্ড স্ক্রিনে দেখাবে, ক্লিক করে এমসিকিউ গুলো দেখতে শুরু করবেন।